ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনা আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর একটি নাটক বিভাব। লিখেছেন শম্ভু মিত্র। নাটকটিতে দেখা যাবে যে সম্পাদক বলেছে হাসির নাটক জোগাড় করতে। নাটকটার পটভূমি লেখা হয়েছে পরাধীন ভারতবর্ষে, অর্থাৎ 1947-এর আগের পটভূমি। আর নাটকটি মঞ্চস্থ হয়েছে 1950-এ। এই নাটকে সম্পাদক বলেছে হাসির নাটক করতে, কিন্তু যে দেশের মানুষের মৌলিক চাহিদা, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান, আর সেই সামান্য মৌলিক ন্যূনতম চাহিদাটুকু, অর্থাৎ অন্ন এবং বস্ত্রের চাহিদার জন্য যে দেশে মানুষকে গুলি খেয়ে মারা যেতে হয়, সেই দেশের মানুষের হাসি আসে না। আর বিশেষ করে শম্ভু মিত্র যে নাটকটি আমাদের কাছে তুলে ধরেছেন, তাদের দুরন্ত অভাব থেকে, তাদের না আছে একটা ভালো টেজ, না আছে সিন সিনারি, আলো ঝালর, কিচ্ছু তাদের নিজেদের নেই। তাই তারা একটা বুদ্ধি করেছে যে তাদের কিচ্ছু দরকার নেই, টেজ, সিন সিনারি, আলো ঝালর, এমনকি বাংলা সরকার কিচ্ছু না। তারা ভঙ্গি নির্ভর নাটক করে দর্শককে আনন্দ দেবে এবং হাসির নাটক জোগাড় করবে। সেই রকম একটা নাটক আমরা এখানে পাবো, অর্থাৎ পুরোটাই ভঙ্গি নির্ভর, অর্থাৎ কিচ্ছু নেই, অথচ সেই ভঙ্গির মাধ্যমে সেই নাটকটা আমাদের কাছে তুলে ধরেছেন শম্ভু মিত্র। নাটকটিতে তিনজন অভিনয় করছেন: শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি এবং বৌদি তৃপ্তি মিত্র। নাটকটি শুরু হচ্ছে এইভাবে: এই একাঙ্কিতের চরিত্ররা তারা বাস্তব জীবনের পরিচিতি নিয়ে উপস্থিত হন। শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর এবং বৌদি তৃপ্তি মিত্র বহুরূপী সভ্য স্বজন পরিজন তাকে এই নামেই ডাকতেন। নাটকটি শুরু হচ্ছে দর্শকদের সঙ্গে শম্ভু মিত্রের লম্বা কথোপকথন দিয়ে। পর্দা খুললে দেখা যাচ্ছে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, আর সাদাসিধে আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভু মিত্র দর্শকদের উদ্দেশ্য করে বলতে থাকেন যে আমাদের নাটকের নাম বিভাব। এই নামটি দিয়েছেন কোনো এক সংস্কৃতজ্ঞ পণ্ডিত, তিনি অনেক তল্লাশ করে আমাদের নাটকের নাম দিয়েছে বিভাব। তবে নামের দিক থেকে তিনি ঠিক কি বেঠিক তা বিবেচনা করবেন সংস্কৃতজ্ঞ পণ্ডিতেরা, কিন্তু আমার মনে হয় এই নাটকের নাম হওয়া উচিত ছিল অভাব, কারণ দুরন্ত অভাব থেকে আমাদের নাটকের জন্ম। এবার জানতে হবে বিভাব কথার অর্থ কি। বিভাব কথার অর্থ হচ্ছে বিশেষ ভাব। মানুষের মনে 9টা ভাবের উদয় আছে, তার মধ্যে এই 9টা ভাবের মিলিত রূপ হচ্ছে বিভাব। সুখ দুঃখ হাসি কান্নার মতো 9টা ভাবের মিলনে রূপ বিভাব। তো এখানে সৌমিত্র বলছে যে আমাদের নাটকের নাম অভাব হওয়া উচিত, কারণ দুরন্ত অভাব থেকে আমাদের নাটকের জন্ম। আমাদের না আছে ভালো টেজ, সিন সিনারি, আলো ঝালর, কিচ্ছু আমাদের নিজেদের নেই। থাকার মধ্যে আছে নাটক করার বোকামিটা। তাও যদি জোগাড় যন্ত্র করে একটা নাটকে একটা ফাঁদি, সাথে সাথে সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে আমাদের মঞ্চে দরজার সামনে বা টেজের সামনে এসে হাজির হয়। তারা পেশাদারি নাটক নিয়ে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে খাজনা নেন না, কিন্তু আমাদের কাছ থেকে নেন, কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না। আর সেই খাজনা নেওয়ার ভঙ্গিটা এমন গলা টিপে খাজনা আদায় করে নেন যে সাঁড়াশির ভঙ্গিতে দিয়ে থুয়ে বোমকালি বলে আবার পথে বেরিয়ে পড়ি। তাই আমরা অনেক ভেবেচিন্তে একটা প্যাঁচ বের করেছি যে আমাদের স্টেজের দরকার নেই, একটা প্ল্যাটফর্ম হলে চলবে। আমাদের সিন সিনারি, আলো ঝালর, দরজা, চেয়ার, বেঞ্চ, টেবিল কিচ্ছু দরকার নেই, এমনকি বাংলার সরকারও না। বুদ্ধিটা কোথা থেকে পেলাম তা একটু বলি। একবার পুরনো নাটকে দেখেছি
রাজা রথরাহন নাটয়ন্তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। কিন্তু কি সেই ভঙ্গি, যেখানে রথেরও প্রয়োজন নেই, ঘোড়ারও প্রয়োজন নেই, অথচ রাজা রথে চড়ার ভঙ্গি করলেন? নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা দর্শকরা মেনে নিয়েছিল। তাহলে কি সেই ভঙ্গি যেটা দেখলে দর্শক মেনে নেবে? আবার একটা উড়ে দেশের যাত্রায় দেখেছিলাম, রাজা তার দূতকে বললেন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়েই আসবে। অর্থাৎ তুমি দুটো ঘোড়া নিয়ে যাও আর দুটো সংবাদ নিয়ে ফিরে এসো। সাথে সাথে দূত কি করলেন, ছোট বাচ্চা ছেলেদের মতো দুপায়ের মাঝখানে একটা লাঠি গলিয়ে দিয়ে হেট হেট করতে করতে বেরিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে একই ভঙ্গিতে, অর্থাৎ দুপায়ের মাঝখানে লাঠি গলিয়ে হেট হেট করতে করতে এলেন এবং রাজার কাছে সংবাদ নিবেদন করলেন। দর্শকরা সবাই মেনে নিল যে দূত ঘোড়ায় চড়ে গেল, আবার ঘোড়ায় চড়ে ফিরে এলো, কেউ কোনো প্রতিবাদ করল না। আরেকটা মারাঠি তামাশায় দেখেছিলাম, এক চাষি জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করলেন। শেষে ব্যর্থ মনোরথ হয়ে তিনি চললেন মন্দিরে ঈশ্বরের কাছে তার মনের আবেদন নিবেদন প্রকাশ করার জন্য। তবে তিনি স্টেজ থেকে বেরিয়ে গেলেন না, সেই স্টেজে বাদ্যুৎ তিনি ঘুরলেন। ঘোরার পরে এক কাল্পনিক মন্দিরের সামনে গিয়ে তার মনের কথা ঈশ্বরের কাছে বলতে লাগলেন। আর ঠিক সেই সময় যে জমিদার এতক্ষণ তর্জন গর্জন করছিলেন, সে সবাইয়ের সামনে স্টেজের মতো মুখে একটা দাড়ি মেটে পুরুত সেজে সেই চাষির কাছে গিয়ে ধর্মীয় গর্জন শুরু করে দিলেন। মাঠ ভর্তি লোক সবাই তাকিয়ে দেখল, কেউ কোনো কথাই বলল না। এই দেখে মনে একটা ভরসা পেলাম, ভাবলাম যে পেয়ে গেছি পন্থা। কিন্তু যত ভাবতে লাগলাম তত চুপসে যেতে লাগলাম, কারণ এটা এখানকার মানুষজন মানবে না। এখানকার মানুষজন ফি হপ্তা বিলেতি বায়োস্কোপ দেখে, ইংরেজি কথা বলে, প্যান্টুলুন পরে, তারা এই সমস্ত মানবে না। তবে হ্যাঁ, সাহেবরা যদি মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। ঠিক সেই সময় এক নাটকের অভিনয় দেখলাম, অর্থাৎ এক আইজেনস্টাইন সাহেব, রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের এক লেখা পড়লাম। আইজেনস্টাইন সাহেব সেখানে লিখেছেন যে তিনি একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিলেন। সেখানে অভিনয় দেখে তিনি অভিনয়ের ভঙ্গি সম্পর্কে বহুল কথা লিখেছেন। তিনি জানিয়েছেন অভিনয়ের বহুল ব্যবহার আছে। ধরুন একজন নাইট, তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ স্টেজের পিছন দিক থেকে তিনি বেরিয়ে রেগে চলে যাচ্ছে। যখন পিছন থেকে একটু বেরিয়েছেন, ঠিক দুই পাশে দুজন শিফটার দুটো একটু দরজা ধরে দাঁড়িয়ে আছে। ঠিক দুপা ফেলেছে, আবার সেই শিফটার আরেকটা ছোট দরজা ধরে দাঁড়িয়ে আছে। এইভাবে এগিয়ে এসে যখন ফুটলাইটের কাছে এসেছেন, তখন একেবারে ছোট্ট দরজা ধরে দুজন দাঁড়িয়ে আছে। অর্থাৎ প্রকৃত পার্সপেক্টিভ হলো কিনা, অর্থাৎ সেই নাইটটা কত দূরে পৌঁছেছে সেটাকে বোঝানোর জন্য ওই শিফটাররা ওটাকে ধরে দাঁড়িয়ে আছে। আর দর্শকরা কেউ কিছু মনেই করলো না, কারণ দর্শকরা বুঝতে পেরেছে যে নাইটটা কত দূরে পৌঁছে গেল, এইটুকু। আবার আরেকটা দৃশ্যে তিনি জানাচ্ছেন যে দুজন সৈনিকের লড়াই আছে, তবে এ লড়াই কাল্পনিক, অর্থাৎ কাল্পনিক লড়াই। এখানে বাস্তব ওই তলোয়ার দিয়ে ঝনঝন করে লড়াই নয়, তবে একেবারে আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা, অর্থাৎ কাল্পনিক তলোয়ার বের করে কাল্পনিক খোঁচা খেয়ে যখন মারা যাচ্ছে, সেই মৃত্যুর দৃশ্যটাও অদ্ভুত। এখানে রং মেখে বা অঙ্গভঙ্গি দিয়ে সেই রকম একটা মরা নয়, একেবারে স্থেটিক বা আর্টিস্টিক মরা। প্রথমে পড়ে গেল কাল্পনিক খোঁচা খেয়ে, তারপরে কি হলো, হাত দুটো তিরতির করে কেঁপে উঠলো, তারপরে পাটা তিরতির করে কেঁপে উঠলো, এরপর মাথাটা বার দিয়ে ঘুরলো, চোখটা বার দিয়ে ঘুরলো, তারপরে জিভ বার করে এন্তেকাল ফরমাল। ঠিক সেই সময় তার পত্নী অর্থাৎ রই রাই করে কাঁদতে শুরু করলেন।
ঠিক তখন যদি সেই মৃত মানুষটি উঠে পুটপুট করে হেঁটে টেস থেকে বেরিয়ে যায়, মানুষ কিছু মনে করে না। এখন তার পত্নীর কান্নাটাই প্রধান, সেই মানুষটাই অবান্তর। এই সমস্ত নাটক দেখে বুকে ভরসা পেয়েছি। এই সমস্ত নাটককে সাহেবরা সার্টিফিকেট দিয়েছে। শুধু আমাদের দেশে কি মেনে নেওয়া, আর সেই মেনে নেওয়াটা একটু ভালো করে মনে করুন না। মনে করুন আমি এইটা একটা বড় বন, আর আমি একটা হনুমান। আমি শত চেষ্টা করে বোঝাই না কেন, আপনারা আমার মুখ পুড়িয়ে প্রমাণ করেই ছাড়বেন যে আমি একটা হনুমান। তাহলে সেই মনে করাটা একটু ভালো করে মনে করুন না। ধরো আমি কারো দরজায় এসে কড়া নাড়ছি আর বলছি, অমর অমর আছো নাকি বাড়িতে? ঠিক সেই সময় অমর তেজে আসছে, অর্থাৎ দরজা খোলার ভঙ্গি করেন। পুরো নাটকটাই সব ভঙ্গি নির্ভর, কিচ্ছু নেই ভঙ্গি নির্ভর। পুরো দরজা খোলার ভঙ্গি করেন, অর্থাৎ ও এখান থেকে যেন সম্মিত্র উপরের তন তাকিয়ে, অমর অমর। অমর যেন ঠিক নিচ থেকে, হ্যাঁ শম্ভুদা, অর্থাৎ নিচ থেকে তাকানোর চেষ্টা, হ্যাঁ শম্ভুদা তা আসুন, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? শম্ভু ঠিক উপরের তন তাকিয়ে বলছে, অর্থাৎ একই টেজে দাঁড়িয়ে, অর্থাৎ ভঙ্গি নির্ভর নাটক। ঠিক একই পাশাপাশি দাঁড়িয়ে অথচ উপরের তন তাকিয়ে প্রশ্ন করছে, আচ্ছা কি করে যাব? ঠিক উপর থেকে, অর্থাৎ অমর গাঙ্গুলি তিনি নিচের তন তাকিয়ে বলছে, ঠিক আছে দরজা ঠেলুন, দরজা খুলে যাবে, সিঁড়ি দেখতে পাবেন, তারপর সিঁড়ি ভেঙে উপরে উঠে আসুন। অর্থাৎ একই টেজ, অর্থাৎ কি করলো, অর্থাৎ সিঁড়ি ভেঙে ভেঙে উপরে ওঠার চেষ্টা করলো, ভঙ্গি নির্ভর। এরপর এক জায়গায় গেল, অর্থাৎ অমর গাঙ্গুলি এবং শম্ভুমিত্র দুজনে, অমর গাঙ্গুলি বলছে, তা কি মনে করে শম্ভুদা এই অসময়ে? না এমনি এলাম, বলতে পারি এমনি নয়, হাসাতে এলাম। হ্যাঁ আমরা বাঙালি শুনি কাঁদনে জাত, বল্লভ ভাই বলে গেছে। তা আসুন বসুন, দাঁড়ান দরজাটা খুলে দিই, দক্ষিণমুখী জানালা, হাওয়া আসবে। বলে কাল্পনিক জানালা, জানালা নেই, কাল্পনিক জানালা খোলার ভঙ্গি করলো, জানালা নেই। তো বলছে আচ্ছা চেয়ারে বসুন, চেয়ার নেই, কাল্পনিক চেয়ার, অর্থাৎ চেয়ারে বসার ভঙ্গি করলেন, চেয়ার নেই। তো চেয়ারে বসে আছে। তো শম্ভুমিত্র অমর গাঙ্গুলিকে বলছে, আচ্ছা সিগারেট আছে নাকি? তো অমর গাঙ্গুলি বলছে, হ্যাঁ আপনি এখন যা চাইবেন তাই পাবেন। ও দাতাগণ্য যে, এই কিছুক্ষণের জন্য। তো দুজনে, অর্থাৎ অমর গাঙ্গুলি তিনি পকেট থেকে সিগারেট বার করলেন এবং সিগারেট জ্বালার ভঙ্গি করলেন। সিগারেট নেই, কিছু নেই, কিন্তু ভঙ্গি করছে, সিগারেট খাওয়ার ভঙ্গি করছে। এরপর আবার দুজনে চেয়ারে বসে আছে। ঠিক সেই সময় অমর গাঙ্গুলি বলছেন, আচ্ছা চা খাবেন নাকি? হ্যাঁ যদি সমস্যা না থাকে। বলছে না না কিসের সমস্যা। তো মঞ্চের অর্থাৎ পাশে, অর্থাৎ সেখানে গিয়ে বলছে, বৌদি 2 কাপ চা। সম্মোহিত বলছে যদি অসুবিধা না থাকে। তো বৌদি সেখানে, না না কোনো অসুবিধা নেই। একটু পরে বৌদি 2 হাতে 2টো কল্পিত চায়ের কাপ হাতে করে নিয়ে আসেন, অর্থাৎ কাপ নেই, কল্পিত, কল্পনার কাপ। নিন নিন 2 কাপ চা খান, অর্থাৎ দুজনকে 2টো কাপের চা দিল। কাপ নেই, কিছু নেই, অর্থাৎ কল্পিত কাপ। এবার দুজনে বসে, তো সম্মিত্র তার হাতে সিগারেট তাকিয়ে বলছে, এত বড় সিগারেটটা ফেলে দেব? অমর গাঙ্গুলি বলছে, দিন দিন ফেলে দিন, আবার দেবো। ও দাতাগণ্য যে, এই কিছুক্ষণের জন্য। যাই হোক চা খাবার ভঙ্গি করছেন। তো বৌদি তৃপ্তিমিত্র বলছে, তা কি ব্যাপার এ অসময়? হ্যাঁ এমনি এলাম। অমর গাঙ্গুলি, এমনি নয়, হাসাতে এলেন। তো কই হাসান? সম্মিত্র কেন হাসি পাচ্ছে না? এই এত কষ্ট করে চেয়ারে বসার ভঙ্গি করে বসে আছি, হাসি পাচ্ছে না? আমরা বলি এতে হবে না, এতে হবে না। বৌদি বলছে এতে হবে না। সম্মিত্র যে এত কষ্ট করছে হাসি পাচ্ছে না, বলছে না না, এতে কোনো হিউম্যান ইন্টারেস্ট নেই, পপুলার অ্যাপিল নেই, এতে খামোকা হাসি পেলে হলো। তো বলছে তাহলে কি করা যায়? এবার তিনজনে উঠে যে যার মতো পাটি হাত দিয়ে যে যার মতো ভাবতে চেষ্টা করছে। ঠিক সেই সময় বৌদি বলছে, আচ্ছা হাসির নাটক জোগাড় করতে হবে, তাই? আচ্ছা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? সম্মোহিত আমরা, সবচেয়ে পপুলার জিনিস কি? লারে লাপ্পা। বলছে তার থেকে পপুলার? বলছে তার থেকে পপুলার। বৌদি বলছে তার থেকে পপুলার হচ্ছে প্রেম। তো আমাদের এখন, তখন আমরা বলি হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই বলছে, এখন সবথেকে পপুলার জিনিস হচ্ছে প্রেম। তাহলে আমাদের এখন কি করা উচিত? বৌদি বলছে। অমর গাঙ্গুলি বলছে কি করা উচিত? আমাদের প্রেম করা উচিত।
বলতেছে আরে না না, ও তো ব্যক্তিগত ব্যাপার, আমাদের একটা লাভ সিন করা উচিত। অমর গাঙ্গুলি সম্মিলিত লাভ সিন, লাভ সিন সে আবার কি? আরে বাবা লাভ সিন জানো না, লাভ সিন প্রেমের অভিনয়। অমর গাঙ্গুলি হ্যাঁ 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 বায়োস্কোপে দেখেছি লাভ সিন, লাভ সিন প্রেমের অভিনয় দেখেছি দেখেছি। তো আমাদের তাহলে একটা লাভ সিন করা দরকার, তাহলে তো এই চেয়ার টেবিলগুলো একটু সরাতে হবে। তো বলছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিচ্ছি। মানে দুটো চেয়ার, কল্পিত চেয়ার, চেয়ার নেই, দুজনে আস্তে আস্তে ধরে ধরে চেয়ার দুটো সরিয়ে দিলেন, টেবিল দুটো সরিয়ে দিলেন। তো বলছে তাহলে এই সরানো হলো, তাহলে আমাদের যে লাভ সিন করতে গেলে কি আর কি দরকার? প্রথম বলছে কি আর দরকার, চাঁদ আকাশ খোলা, দক্ষিণমুখী খোলা জানালা এইসব আর কি। বলছে না না, তার থেকে আগে কি দরকার? বলছে তার থেকে, বলছে আগে নায়ক আর একজন নায়িকা দরকার। তো অমর গাঙ্গুলি সমান হ্যাঁ সে তো বটে, নইলে চাঁদ আকাশ আর কি করবে, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া। বলছে তাহলে আমাদের একজন নায়ক একজন নায়িকা দরকার। যেই নায়িকার কথা শুনেছে সম্মোহিত তাড়াতাড়ি করে দর্শকদের সঙ্গে খোঁজার চেষ্টা করছে, নায়িকা খোঁজার চেষ্টা করছে। তখন বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র অমর গাঙ্গুলির সামনে গিয়ে বলছে আচ্ছা আমি তো নায়িকা হতে পারি। তখন অমর গাঙ্গুলি সামনে যখন বলছে তখন সম্মোহিত বলছে তুমি নায়িকা হবে? অমর গাঙ্গুলি বলছে হ্যাঁ হ্যাঁ সম্মুদা, বৌদি হন বৌদি হন, অনেকদিন থেকে আমাদের দলে আছে। তো বলছে ঠিক আছে তুমি নায়িকা হও, তাহলে একজন নায়কের তো দরকার। বৌদি অমর গাঙ্গুলি একবার সামনে পরক করে, একবার সম্মোহিতকে পরক করে। ঠিক সেই সময় অমর গাঙ্গুলি একটা পকেট থেকে রুমাল মুছে মুখটা মুছে ভালো করে বেশ পা নাড়ানোর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। অমর গাঙ্গুলি ভাবছে যে আমাকে বোধহয় নায়ক করবে। বৌদি একবার সম্মোহিতকে দেখে, একবার অমর গাঙ্গুলিকে দেখে, দেখে সম্মোহিত সামনে গিয়ে বলছে নায়ক তুমিই হও। অমর গাঙ্গুলি একটু মনটা খারাপ হয়ে যায়। তো বলছে হ্যাঁ হ্যাঁ সম্মুদা আপনিই হন আপনিই হন। তো সম্মুদা বলছে হ্যাঁ আমাকে অবশ্য নায়ক মানায় ভালো। অমর গাঙ্গুলি বলছে আমাকে কি আর কম মানায়, নেহাত যাকে আপনিই হন। তো বৌদি বলছে ঠিক আছে, নায়িকা আমি, নায়ক তুমি, আর এই ঘরটা ধরো রাস্তা। রাস্তা মানে পাবলিক থেরাপি? বলছে আরে বাবা ঘরটা রাস্তা, সাধারণ মানুষ চলাচলের রাস্তা, আর এখানেই নায়ক নায়িকার সাক্ষাৎ হবে, অর্থাৎ দুজনকে ধাক্কা লাগবে। তো নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসবে, দুজনের ধাক্কা লাগবে, এখানেই পরিচয় হবে। তো বলছে ঠিক আছে শুরু করা যাক। এমন সময় সম্মোহিত হচ্ছে দাঁড়ান, তো আমি তো নায়ক, মানে আমি নায়ক কোথা থেকে আসছি, অফিস থেকে নাকি কলেজ থেকে, নাকি বলা যায় না আজকে সব স্কুল থেকেও নায়ক সিলেক্ট হয়ে যাচ্ছে। তো তখন আরে বাবা বৌদি বলছে আরে বাবা নায়ক নায়ক। অমর গাঙ্গুলি বলছে হ্যাঁ নায়ক শুধু নায়িকাকে ধাক্কা দিয়ে বেড়ালেই নায়ক হওয়া যায়। ঠিক আছে জয় নটনাথায়, নাটক শুরু হয়ে যায়। তো এবার বৌদি আসছে, নায়ক সম্মিত্র যাচ্ছে, যাওয়ার পথে অর্থাৎ রাস্তায় দুজনের ধাক্কা লাগে। বৌদি অর্থাৎ নায়িকা বলছে কে আপ, চোখ খুলে দেখতে নেই, অর্থাৎ চোখ খুলে চলতে জানেন না, বলে একটা ঠাস করে অমর গাঙ্গুলির গালে চড় বসিয়ে দিয়েছে। আরে আরে কি হচ্ছে, মারামারি কেন? আর লাভ সিন লাভ সিন। সম্মোহিত অমর গাঙ্গুলি বলছে এ বড় জখমই লাভ সিন, তা আমাকে কি বলতে হবে? আরে আমতা আমতা করো, ইয়ে বাত আইস, ইয়ে বাট আইস হুয়ে, মানে আমতা আমতা করতে, ইয়ে বাত আইসি হুয়ে মানে 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 আপনাকে দেখে। অর্থাৎ বৌদির কোণে তখন সলজ্জে একটা লজ্জার ভঙ্গিমা। বৌদি পাশের উইংস দিয়ে বেরিয়ে যায় আর একটা গাছের ডাল ধরে ঠিক যেন ঝোলার ভঙ্গি করেন। ঠিক সেই সময় একটা হারমোনিয়াম বেজে ওঠে, একটা মেয়ের কণ্ঠে যেন মালতী লতা দোলে, গানটা একটু কিঞ্চিৎ নেকামির ভঙ্গিতে গাওয়া হচ্ছে। তো সম্মোহিত বলছে আরে এই দোলে দোলে করে গান হচ্ছে নাকি, রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? হারমোনিয়াম বাজাও। সেখান থেকে প্রশ্ন, আরে সবসময় অ্যাস্থেটিক দিকটি কি দেখলে চলে, বক্স অফিস বলে তো কথা আছে। তো সম্মোহিত বলছে মাথায় যখন বংশদণ্ড পড়বে তখন বুঝতে পারবে, আর তাছাড়া এই দোলে দোলে করে আর এই গান কি বিশ্বভারতী পারমিশন দেবে? দিলেও অনেক টাকা, আর দিলেও এখানে হাসি পাবে না। তাহলে কি করা যায়? আবার তিনজনে ভাবতে বসছে তাহলে কি করা যায় কি করা যায়, যে যার মতো পাটি হাত দিয়ে যে যার মতো ভাবতে লাগছে। তখন বৌদি বলছে আচ্ছা আমি আর একটা চেষ্টা করব। তখন অমর গাঙ্গুলি বলছে হ্যাঁ হ্যাঁ বৌদি আপনি চেষ্টা করুন, চেষ্টা তো করতেই হবে। বলছে আর একটা যদি লভ সিন করা যায়। তখন সম্মুদ্র আরে ইয়ের মাথায় শুধু খালি লভ সিন করে রে। অমর গাঙ্গুলি বলছে আরে সম্বুদা যুগটা কি দেখছো না, বার্থ রেট কি হাই। তো এটা কিরকম লাভ সিন? বৌদি বলছে এটা আগেরটার মতো লাভ সিন, এটা একটু অন্যরকম লাভ সিন, অর্থাৎ প্রোগ্রেসিভ লাভ সিন। বলছে কিরকম, প্রোগ্রেস করতে করতে লাভ নাকি লাভ করতে করতে প্রোগ্রেস? বাবা বিয়ের
2 বছরের মধ্যেই তো সব প্রেম, সব লাভ, সব ভালোবাসা সব গনফট হয়ে যায়। তো এটা কীরকম লাভ সিন? আচ্ছা, আরে তোমরা না দেখেই সব যত সব মন্তব্য করে, আগে নাটকটা দেখো তবে তো। ঠিক আছে, শুরু করো। বলছে এখানে নায়ক আছে, নায়িকা আছে, একজন পুলিশ দরকার। অমর গাঙ্গুলি বলছে উমা এ আবার ফ্যাসাদে পড়লাম, পুলিশ কোথায় পাবো? তখন বৌদি বলছে কেন তুমিই পুলিশ হও? বলছে আমি পুলিশ? অমর গাঙ্গুলি বলছে আমি পুলিশ? তখন সম্মুদা বলছে হ্যাঁ হ্যাঁ 32 ইঞ্চি বুক থাকলেই পুলিশ হওয়া যায়। অমর গাঙ্গুলি বলছে আমার 33। ওহ, তুমি তো সার্জেন্ট হয়ে গেছো। তাহলে ঠিক আছে, নায়ক আছে, নায়িকা আছে, পুলিশ আছে। তো বৌদি বলছে শোনো, ও যখন পালাবে আপনি ওকে গিয়ে ধরবেন। তো সম্মুদ্র বলছে অমর আমাকে ধরবে? অমর বলছে কেন, পারবো না, দেখা যাক। ঠিক আছে, এবার কয়েকটা টেপে এগিয়ে এসে বৌদি বলছে তাহলে শুরু করা যাক। বৌদি কয়েকটা এগিয়ে এসে বলছে ও গো এই মাত্র দেখে এলাম রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, তোমাকে নিশ্চয়ই ধরতে আসছে। সম্মিত বলছে কেন, আমাকে ধরবে কেন? ওমা তুমি না পলিটিক্যাল লিডার, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তোমাকে ধরবে না তো কাকে ধরবে? হাই এ কি বলিস, কি বলো তোমরা, যা তা ব্যাপার, আমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হতে যাব কেন? অমর গাঙ্গুলি আরে বাবা এক্ষুনি সত্য কথা কি ভাবছে, এটা তো নাটক। না না তোমরা কেউ বিশ্বাস করো না, আমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না। আর আমি এখন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হই আর বহুরূপী নাটক লাটে উঠুক। না না কেউ বিশ্বাস করো না, আমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না। কি সব যা তা বলো। বৌদি বলছে আরে বাবা তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হও, নাটকটার সিগনিফিকেশন আসে কোত্থেকে, পলিটিক্যাল সিগনিফিকেশন আসে কোত্থেকে? ও পলিটিক্যাল সিগনিফিকেশন আসবে না, না নাটকটা প্রোগ্রেসিভ হবে না, না তাহলে কি করা যায় না, একটু চিন্তা করি। মাথা চুল নিয়ে ধরে পাক দিয়ে চিন্তা করছে। বৌদি বলছে না না ও আর চিন্তা নয়, এই মাত্র দেখে এলাম পুলিশ এগিয়ে আসে, তুমি এক্ষুনি দরজা দিয়ে পালাও। তো অমর গাঙ্গুলি বলছে হ্যাঁ হ্যাঁ সম্মুদা হয়ে যান হয়ে যান। তো বলছে ঠিক আছে। তো কয়েকটা টেপে যখন এগিয়ে যাচ্ছে পায়, তখন বৌদি বলছে না না তুমি দরজা দিয়ে নাও, তুমি জানালা দিয়ে পালাও, কারণ ওরা মনে হচ্ছে ওই দরজা দিয়ে উঠে আসছে, তুমি ওই জানালা দিয়ে পালাও। তো বলছে জানালা এত উঁচু থেকে লাভ দেবো? বলছে হ্যাঁ হ্যাঁ তুমি তো নায়ক, তুমি মরবে না, তুমি বীর, তুমি নায়ক। বলছে আমি বীর হয়ে পালাবো? বলছে ওগো তুমি পালাও। তো লাভ দিয়ে নিচে পড়ার ভঙ্গি করে। তো বলছে আমার তো কিছু বলা দরকার, তা আমি কি বলবো? বলছে বলো, বার্নার্সে যা একটা ডায়লগ বলো। বলছে দি নাইট ইজ কলিং মি 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 মি, অর্থাৎ আমি ভুলে গেছি, বরং আমি তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি ওগো আমি চললাম, আর কখন দেখা হয় কি জানে। বৌদির চোখের কোণে একটু জল আসে। বলছে আমি তো এখানে থাকবো, যদি রাতে যদি সময় পাও। তো এইভাবে চলে যায়। ঠিক সেই সময় সম্মুখ মিত্র যখন ওই জানালা দিয়ে লাফিয়ে পড়েছে, অমর গাঙ্গুলি পুলিশ সেজে নিচে দাঁড়িয়েছিল, সে বলছে জানালা সে কি উঁতে আয়া, চোরটা হঙ্গে জরুর, পাকড়াও পাকড়াও, অর্থাৎ জানালা থেকে লাফিয়ে পড়েছে, নিশ্চয়ই চোর হবে, পাকড়াও পাকড়াও। এরপর শম্ভু মিত্র এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে থাকে, অমর গাঙ্গুলি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ ছোটার পরে দুজনে এক জায়গায় এসে দাঁড়ায়। বৌদি আসে। তো বৌদি বলছে কি হলো, কেমন হলো? অমর গাঙ্গুলি বলছে না ভালো হয়নি, এতে হাসি পাবে না। তো বৌদি সৌমিত্র হচ্ছে তা তোমার হাসি পাচ্ছে? বলছে না একটু একটু পাচ্ছে। তখন অমর গাঙ্গুলি বলছে নায়ক হয়ে বসে আছো, হাসি তো পাবে। তো বৌদি বলছে তাহলে আপনার হাসি পেলো না? অমর গাঙ্গুলি বলছে না আমার হাসি পেলো না, এই নাটকে আমার হাসি পেলো না। বলছে আপনার হাসি পেলো না? বলছে না আমার হাসি পেলো না। বলছে আপনার হাসি পেলো না? বলছে না আমার হাসি পেলো না। বলছে তাহলে আপনার জীবনেও হাসি পাবে না। বৌদি রেগে টেস্ট থেকে বেরিয়ে চলে যায়। তো শম্ভু বলছে কেন সত্যি কথা বলতে গেলে? তখন অমর গাঙ্গুলি বলছে সত্যি কথা বলা কি পাপ? কেন সংস্কৃতে পড়নি মাবুয়াত সত্যম অপ্রিয়ম, অর্থাৎ অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়? তো অমর গাঙ্গুলি বলছে সংস্কৃতে আমি 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত আমাকে প্রমোশন দেননি। তো বলছে তাহলে কি করা যায়? তো আবার দুজনে ভাবতে লাগলো, যে যার মতো কোমরে হাত দিয়ে ভাবতে লাগছে। ঠিক এমন সময় শম্ভু অমর গাঙ্গুলিকে বলছে আচ্ছা জীবনটা কোথায়? অমর গাঙ্গুলি তখন হাতটা অনুভব করছে। বলছে এই জীবনটা এই 4 দেয়ালের মাঝে অনুভব করা যাবে না, চলো রাস্তায় মাঠে ঘাটে। তো বলছে চলো। এবার সেই টেস্ট থেকে বার পায়ে ঘোরার ভঙ্গি করলো এবং মনে হচ্ছে যেন উপর থেকে নিচে নেমে আসছে এবং দরজাটা বন্ধ করার ভঙ্গি করছে, করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে একই টেজে। এবার রাস্তায় যখন যাচ্ছে ঠিক সেই সময় একজন মানুষ একটা মোটরের ছবি এঁকে তার সামনে দিয়ে হর্ন দিয়ে দিয়ে ছুটে যাচ্ছে, অর্থাৎ বোঝাতে চাইছে মোটর গাড়ি যাচ্ছে। ঠিক সেই সময় আরেকজন ব্যক্তি বাসের ছবি
হাতে করে নিয়ে সেই পথে দিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ অমর বাস চাপা পড়তে যাচ্ছিল। সমমিত্র একটু বাস ড্রাইভারকে বকে দেয় এবং অমরের হাত ধরে টেনে নেয়। এরপরে একটা রিক্সা টুংটাং করতে করতে চলে যায়, অর্থাৎ রিক্সার ছবি। এমন সময় একটা ট্রামের ছবি নিয়ে একজন সেই পথ দিয়ে চলে যায়। তো সমমিত্র বলছে, দেখছো রেল কোম্পানি কিনা, অর্থাৎ ইংরেজ কোম্পানি কিনা, তাই ঠিক সোজা রাস্তা দিয়ে চলছে। ঠিক সেই সময় একটা আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। সম্ভবত অমর গাঙ্গুলি দূরে তাকিয়ে দেখলে একটা মিছিল আসছে, আর সবার হাত যেন, সামনে দুজনের হাত যেন উঁচু করা, মনে হচ্ছে যেন একটা ফেস্টুন বা কিছু একটা ধরে আছে। বেশ কয়েকজন নারী পুরুষ, তাদের একই উক্তি, চাল চাই কাপড় চাই। ঠিক সেই সময় আরেক দিক থেকে একদল পুলিশ ঢোকে, মার্চ করতে করতে আসে। সার্জেন্ট আছে, পুলিশ আছে। সার্জেন্টের থাকে পার্স বেল্ট, আর পুলিশের হাতে থাকে একটা বন্দুক। তো ঠিক সেই সময় পুলিশ বলছে হল্ট, অর্থাৎ থামো, এবং পুলিশ তাদেরকে বলতে থাকে যে তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তখন সেই মিছিলের অত তারা বলছে, না আমরা এখান থেকে যাবো না, আমাদের চাহিদা চাল চাই কাপড় চাই। তখন পুলিশ বলছে, তোমরা চলে যদি না যাও তাহলে আমি গুলি করতে বাধ্য হব। এরপর তারা তো একই স্লোগান, চাল চাই কাপড় চাই। ঠিক সেই সময় পুলিশ বলছে ফায়ার, অর্থাৎ একটা গুলির শব্দ। তারপরে একজন পড়ে যায়। এরপর আস্তে আস্তে নাটকটা শেষ পরিণতির দিকে যায় এবং একটা গোয়ানির শব্দ। অমর গাঙ্গুলি সেই মেয়েটির মাথায় হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় সম্মোহিত বলছে, কি অমর, হাসি পাচ্ছে তো? বলছে, একটু একটু হাসি পাচ্ছে। অর্থাৎ এখানেই নাটকটা শেষ হয়ে যায়। কিন্তু এই নাটকের মূল সারমর্ম, যে দেশের মানুষের জন্য যে মৌলিক ন্যূনতম যে চাহিদা অন্ন বস্ত্রে, সেই অন্ন বস্ত্রের চাহিদার জন্য যে দেশের মানুষকে বুকে গুলিবিদ্ধ হতে হয়, সেই দেশের মানুষের জীবনে হাসি আসবে না। এখানেই নাটকটা শেষ হয়।